নমস্কার, আমি ডাক্তার নিত্যানন্দ পাল। আমার গ্রামীণ হয়েছিল পক্ষ থেকে আপনাদের স্বাগত। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। নিশ্চয়ই আপনারা সেই সব ভিডিওগুলো দেখেছেন। বন্ধুরা, আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে আপনার চেম্বারে বা বাড়িতে কোন কোন হোমিওপ্যাথি ওষুধ রাখবেন। অনেকেই আমাকে ফোন করেন কিংবা হোয়াটসঅ্যাপ করেন যে ডাক্তারবাবু, আমরা নতুন চিকিৎসক, নতুন চিকিৎসা শুরু করেছি বা করবো বলে ভাবছি, কত প্রকার ওষুধ নিয়েই তবে শুরু করব, দিলে চেম্বার মোটামুটি চালাতে পারবো। প্রথম পর্বে আমি 18খানা হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করেছি। আজকে আলোচনা করব 16খানা হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে, এবং প্রত্যেকটা ওষুধের 2-3টে করে লক্ষণ সহ বলবো, যে লক্ষণের উপর নির্ভর করে আপনারা সেই সব হোমিওপ্যাথি ওষুধগুলো ব্যবহার করবেন। বন্ধুরা আসুন, প্রথম যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কোলোসিন্থ। এই কোলোসিন্থ হোমিওপ্যাথি ওষুধটা কোথায় ব্যবহার করবেন? বাম সাইডিকা নার্ভের ক্ষেত্রে কোলোসিনকে ব্যবহার করা হয়। পেটের যন্ত্রণার ক্ষেত্রে, বিশেষ করে নাভির চতুর্দিকে যদি পেটের যন্ত্রণা হয়, শুলুনি ব্যথা হয়, হঠাৎ করে গ্যাস হয়ে অ্যাসিড হয়ে আপনি পাতলা পায়খানা করছেন, সঙ্গে পেটে শুলুনি ব্যথা, ছটপট করছেন, সামনের দিকে ঝুঁকে থাকলে আরাম, চেপে থাকলে আরাম, সেখানে কিন্তু কোলোসিন ব্যবহার করবেন। আপনি বাধক দোষে ভুগছেন, পিরিয়ডের পূর্বে আপনার দেখবেন পেটে প্রচুর পরিমাণে যন্ত্রণা হয়, আপনি পেটে চাপ দিয়ে বা কোনো কিছু চেপে শুয়ে থাকেন, উপুড় হয়ে থাকেন, সামনের দিকে ঝুঁকে থাকেন, প্রচণ্ড পরিমাণে পেটের যন্ত্রণা, সেখানে কলোফাইলম এবং কোলোসিন্থ ব্যবহার করতে হয়। কোলোসিন্থ আপনার 200 করে নিচ্ছি, সেখানে ব্যবহার করবেন, দিনে 2-3 বার করে ঘন্টা ব্যবহার করবেন, দেখবেন 2-4 ঘন্টার পরে আপনার পেটের যন্ত্রণা আপন নিয়মে কমে যাবে। বন্ধুরা, এছাড়া কোলোসিন্থ কোথায় ব্যবহার করবেন? আমাশয় পীড়ার ক্ষেত্রে, পেটে গ্যাস শুলুনির ব্যথার সাথে যদি আপনার আমাশয় পীড়া থাকে, সেখানেও আপনি কোলোসিন্থ ব্যবহার করবেন। বন্ধুরা, এবারে আসি দ্বিতীয় যে হোমিওপ্যাথি ওষুধটা, সেটা হচ্ছে কার্বোভেজ। এই কার্বোভেজ হোমিওপ্যাথি ওষুধটা কোথায় ব্যবহার করবেন? প্রচণ্ড পরিমাণ দুর্গন্ধযুক্ত বায়ু নিঃসরণ, সেখানে কার্বোভেজ ব্যবহার করবেন। চমভস্কা ঢেকুর, সেখানে কার্বোভেজ ব্যবহার করবেন। পেটে প্রচুর পরিমাণে বায়ু জমা, মনে হয় যেন জয়ঢাকের মতো ফুলে আছে, বায়ু কোনো দিক দিয়ে নিঃসরণ হচ্ছে না, সেখানে কার্বোভেজ ব্যবহার করবেন। পেট ভারী হয়ে থাকা, খিদে লাগছে না, সেখানে কার্বোভেজ ব্যবহার করবেন। বন্ধুরা, এবারে আসি পডোফাইলম। পডোফাইলম আপনারা কোথায় ব্যবহার করবেন? যদি দেখেন যে পেট ভুরভাটের সঙ্গে উদরাময় মানে পাতলা পায়খানা, স্টমাক গরম হয়ে পাতলা পায়খানা, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পডোফাইলম ব্যবহার করে উপকার পাওয়া যায়। তবে পডোফাইলম নিম্ন শক্তি ব্যবহার করলে অনেক সময় রোগ বৃদ্ধি পায়। বন্ধুরা, এবারে যে হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে চায়না। চায়না হোমিওপ্যাথিক ওষুধটা কোথায় ব্যবহার করবেন? আপনার গোটাযুক্ত খাদ্য নির্গমন, প্রচুর পরিমাণে পেটে বায়ু জমে যায়, ঠিকমতো হজম হয় না, আপনি সকালে যেটা খেয়েছেন বিকালে পায়খানা করতে গেলে সেটা গোটা নির্গমন হয়, কিংবা তারপরের দিন যখন আপনি পায়খানা করতে যান, সে গোটা খাদ্য আকারে সেটা কিন্তু নির্গমন হয়, আর পাতলা পায়খানা, পেটে কোনো রূপ ব্যথা নেই। এইরকম লক্ষণ থাকলে আপনারা অবশ্যই করে চায়না ব্যবহার করবেন। যদি মনে হয় যে গলার কাছে বা বুকের কাছে কিছু আটকে আছে, সেখানে কিন্তু আপনারা চায়না ব্যবহার করতে পারেন। অর্থাৎ পেটে গ্যাসের রোগের ক্ষেত্রে কিন্তু চায়না মন্ত্রবোধ কাজ করে। বন্ধুরা, এবারে যে হোমিওপ্যাথি ওষুধটা সেটা হচ্ছে কি? বেরেটাকার। এই বেরেটাকার কোথায় ব্যবহার করবেন? টনসিল ফোলার ক্ষেত্রে। যদি দেখেন যে টনসিল বহুদিন যাবৎ ফুলতেই আছে, 2 দিন ভালো 3 দিন খারাপ, খুব সহজে ঠান্ডা লেগে যায়, টনসিল ফুলে যায়, সেখানে বেরেটাকার ব্যবহার করবেন। বৃদ্ধদের স্মৃতিশক্তির লোক, খুব সহজে স্মৃতিশক্তির দুর্বলতা প্রকাশ করে, চেনা মানুষকে চিনতে পারে না, চেনা পদ হারিয়ে ফেলে, সেখানে বেরেটাকার ব্যবহার করবেন। বন্ধুরা, এবারে যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে সিমুশিপিকা, যাকে বলা হয় অ্যাক্টিয়ারের সমস্যা। একটা ওষুধের 2টি নাম, 2টি নামে পরিচিত। এই সিমুশিপিকা কোথায় ব্যবহার করবেন? প্রসবকালে যাতে করে তার জরায়ুদ্বার বর্ধিত হয়, ভালোভাবে খুলতে থাকে, খুব সহজসাধ্য প্রসব করতে পারে, যার জন্য সেখানে কিন্তু সিমুশিপিকা ব্যবহার করা হয়। এছাড়া পেশি পেনের ক্ষেত্রে, যদি দেখেন যে আপনার 2 পায়ের পেশি, বিশেষ করে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত যে পেশিটা আছে, এই পেশি যদি টান বেদনা হয়, সেখানে কিন্তু সিমুশিপিকা ব্যবহার করা হয়। এছাড়া মহিলাদের বিভিন্ন প্রকার সমস্যার ক্ষেত্রে কিন্তু সিমুশিপিকা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। বন্ধুরা, এবারে আসি অ্যান্টিমক্রুট। এই অ্যান্টিমক্রুট কোথায় ব্যবহার করবেন? যদি দেখেন যে যে কোনো বয়স্ক হোক, বৃদ্ধ হোক, বাচ্চা হোক, জিভে দুধের মতো সর পড়ে যায়, সেখানে অ্যান্টিমক্রুট ব্যবহার করবেন। জিভে দুধের মতো সর পড়া সহ গ্যাসজনিত কারণে 2-1 বার বমি করে ফেলা, অ্যান্টিমক্রুট ব্যবহার করবেন। অ্যান্টিমক্রুটে দেখবেন নাকের এই যে চারধারগুলো, এই গোড়ালিগুলো, পাতাগুলো সব ফেটে যায়, সেইরকম লক্ষণ দেখলে সেখানে অ্যান্টিমক্রুট ব্যবহার করবেন। কোনো একটা উচ্চ শৃঙ্গের মতো, অর্থাৎ ত্রিভুজা আকৃতির মতো
মানে পাহাড় পর্বতের যে সুচালো মাথা সেরকম ধরনের কোনো আঁচিল হলে সেখানে কিন্তু অবশ্যই করে অ্যান্টিফ্লুড ব্যবহার করবেন। গ্রীষ্মকালে বা গরমকালে বা অন্যান্য সময় যদি আপনার ঘামাচি হয়, ঘামাচির মতো কোনো চুলকানি বা চর্মরোগ হয়, সেখানে কিন্তু অ্যান্টিফ্লুড ব্যবহার করবেন। বন্ধুরা এবারে আসি সালফার। এই সালফারকে কোথায় ব্যবহার করবেন সেটা নিশ্চয়ই আপনারা জানেন। এটা হচ্ছে অ্যান্টিসেপ্টিক ঔষধ। যখন কোনো নির্দিষ্ট ঔষধ সঠিকভাবে কাজ না করে তার কার্যকারিতাকে সঠিক রাস্তা দেখানোর জন্য সালফারকে ব্যবহার করা হয়। দেখবেন তখন কিন্তু যে ওষুধটা কাজ করছিল না সেই ওষুধের কার্যকারিতা কিন্তু বৃদ্ধি পায়। এছাড়া সালফারকে চুলকানির ক্ষেত্রে ভীষণভাবে ব্যবহার করা হয়। প্রত্যেকটা ডাক্তারবাবু প্রথম অবস্থায় ব্যবহার করেন। সালফারের চর্মরোগ কেমন হয় দেখবেন, প্রচণ্ড পরিমাণে চুলকানোর সময় প্রচণ্ড পরিমাণে আরাম, চুলকানির পরে ভয়ানক জ্বালা, এইরকম যদি দেখেন সেখানে কিন্তু সালফারকে ব্যবহার করতে হয়। সালফারের বিশেষ সিমটম বা লক্ষণ ঠান্ডায় উপশম, গরমে বৃদ্ধি, এইরকম যদি দেখেন তাহলে সেখানে কিন্তু সালফার ব্যবহার করবেন। সালফারের চর্মরোগগুলো কেমন হয়, লাল প্রকৃতির বেশিরভাগ হয়, সেখানে সালফারকে ব্যবহার করবেন। যাই হোক বন্ধুরা, সালফার 30 ইঞ্চি সবসময়ের জন্য ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ একটু উচ্চ শক্তি ব্যবহার করলে অনেক সময় রোগ লক্ষণ বেড়ে যেতে পারে, এগ্রিভেশন হয়ে যায়। বন্ধুরা এবারে আসি ক্যালেন্ডুলা মাদার টিংচার। এই ক্যালেন্ডুলা মাদার টিংচার কোথায় ব্যবহার করবেন? কোনো জায়গায় কেটে গেলে আমরা ক্যালেন্ডুলা মাদার টিংচারকে বাহিক প্রয়োগ করে থাকি। অর্থাৎ কোনো জায়গায় যদি ক্ষত হয়, সেই ক্ষততে যদি পুঁজ হয়, রস হয়, সেখানে অ্যান্টিসেপ্টিক হিসেবে বাহিক প্রয়োগ হিসেবে আপনারা ক্যালেন্ডুলাকে ব্যবহার করবেন। বন্ধুরা ক্যালেন্ডুলা মাদার টিংচার কিন্তু অ্যান্টিসেপ্টিক একটা হোমিওপ্যাথি মাদার টিংচার। যে কোনো পচা ক্ষত ধৌত করতে আপনার ক্যালেন্ডুলা মাদার টিংচার ব্যবহার করবেন। রুটা কোথায় ব্যবহার করবেন? যে কোনো জয়েন্টে আঘাত লাগলে, মচকে গেলে সেখানে কিন্তু রুটা ব্যবহার করতে হয়। জয়েন্টের যে কোনো ব্যথার ক্ষেত্রে রুটা দারুণভাবে কাজ করে। সিমফাইটম, এই সিমফাইটমকে কোথায় ব্যবহার করা হয়? যে কোনো হাড়ের আঘাত, হাড় ফেটে যাওয়া, চোট মচকা লেগে হাড় ফেটে যাওয়া, হাড় ভেঙে যাওয়া, এইরকম যদি কোনো জায়গায় হাড়ে আঘাত, হাড়ের সমস্যা, সেখানে কিন্তু সিমফাইটম ব্যবহার করা হয়। হাইপেরিকাম, যে কোনো নার্ভের চোটের ক্ষেত্রে সেখানে কিন্তু হাইপেরিকাম ব্যবহার করা হয়। এবারে যে হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে লিটাম্পাল। এই লিটাম্পাল কোথায় ব্যবহার করা হয়? হাঁটুতে কোনোভাবে সাইনোভাইটিস হলে সেখানে কিন্তু লিটাম্পালকে ব্যবহার করতে হয়। এছাড়া যে কোনো ব্যথার ক্ষেত্রে যদি সেই ব্যথা নিচ থেকে উপরের দিকে উঠতে থাকে সেখানে লিটাম্পাল ব্যবহার করা হয়। লিটাম্পাল গোড়ালি ব্যথার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এইরকম কয়েকটা সিমটমের উপর নির্ভর করে লিটাম্পালকে ব্যবহার করা হয়। হাঁটুর যন্ত্রণা, কোনো আঘাতজনিত কারণে কোনো আঘাত ইতিহাস থাকলে সেখানে কিন্তু লিটাম্পাল ব্যবহার করা হয়। যদি এরকম কোনো ইতিহাস থাকে যে বিগত দিনে আপনাকে প্রচুর পরিমাণে মৌমাছি কামড়েছিল, তারপরে আপনার হাঁটু ব্যথা বা বাত ব্যথা, সেখানে লিটাম্পাল ব্যবহার করা হয়। বন্ধুরা এবারে যে হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে ফাইটোলাক্কা। এই ফাইটোলাক্কা হোমিওপ্যাথি ওষুধটা কোথায়? মোটা থলথলে ব্যক্তির ক্ষেত্রে কিন্তু সেখানে ফাইটোলাক্কা ব্যবহার করা হয়। দুদিন ছাড়া টনসিল ফোলা, সুপুরির মতো আকৃতি, পান খায় যে সুপুরি তার মতো আকৃতি এবং শক্ত টাইপের ফোলা, সেই রকম লক্ষণ থাকলে অবশ্যই করে ফাইটোলাক্কা ব্যবহার করবেন। এছাড়া ফাইটোলাক্কা কোথায় ব্যবহার করা হয়? মেদ কমাতে গিয়ে, যারা প্রচন্ড পরিমাণে দিন দিন মোটা হয়ে যাচ্ছেন, ভুঁড়ি লেগে যাচ্ছে, তাদের মেদ কমাতে গেলে ফাইটোলাক্কা মাদার টিংচার বা ফাইটোলাক্কা বেরি মাদার টিংচার ব্যবহার করা হয়। এবারে যে হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে সরিনাম, যেটা হচ্ছে পি সরিনাম। দোকানে গিয়ে বলবেন যে পি সরিনাম বা সরিনাম বললে তারাই বুঝে নেবেন, কারণ পি সরিনামটা আপনাদের বোঝানোর জন্যই বলি। প্রকৃতপক্ষে শুধু সরিনাম হচ্ছে এর আসল অর্থ বা ওষুধের নাম। সাধারণ মানুষ যাতে করে বুঝতে পারে, অনেকে হয়তো ফাইলের নাম দেখে বলবে বাবা পি সরিনাম লেখা আছে, ডাক্তার বললো শুধু সরিনাম, যার জন্য আমরা পি সরিনাম বলে থাকি। বন্ধুরা এই পি সরিনাম বা সরিনাম কি কাজে লাগে? চর্মরোগের ক্ষেত্রে আপনি প্রথম অবস্থায় বিভিন্ন প্রকার চর্মরোগের ক্ষেত্রে সালফারকে ব্যবহার করলেন, সালফারের লক্ষণ ছিল সালফার কাজ করলো না, পরবর্তীতে আপনি সোডিয়ামকে ব্যবহার করবেন। যদি এরকম বংশগত ইতিহাস পাওয়া যায় চর্মরোগের, যে বিভিন্ন প্রকার চর্মরোগ, সেখানে কিন্তু সালফার ব্যবহার করেও কমলো না, সেখানে কিন্তু সোডিয়ামকে ব্যবহার করতে হয়। সোরাইসিস রোগের ক্ষেত্রে পাবলি টাইপের, সাদা খুশকি টাইপের এরকম সমস্যা থাকলে সেখানে সোডিয়াম ব্যবহার করতে হয়। যদি দেখেন যে প্রতি বছর শীতকাল হলেই কাশি, সেখানে কিন্তু অনেকে পেট্রোলিয়াম ব্যবহার করেন, কিন্তু সোডিয়াম হচ্ছে মন্ত্রবোধ ঔষধ, নৌষধের মতো ক্রিয়া করে, নৌষধের মতোই কাজ করে, একটা নৌষধ ঔষধ, আপনার সোডিয়াম ব্যবহার করবেন। এই সোডিয়াম 1 mg শক্তি ব্যবহার করলে প্রতি বছর যাদের শীতকালে কাশি আসে তারা কিন্তু সেই কাশি থেকে রেহাই পেয়ে যাবে। বন্ধুরা এই সোডিয়াম হচ্ছে চর্মরোগের একটা বৃহৎ ঔষধ। যখন সালফার ব্যবহার করে আমরা কাজ না পাই তখন কিন্তু একবার সোডিয়ামকে স্মরণ করা উচিত। বন্ধুরা সোডিয়াম উচ্চ শক্তি ব্যবহার করতে হয়, কারণ এটা দীর্ঘক্রিয় ঔষধ এবং নৌষধ ঔষধ, এখানে কিন্তু একটু উচ্চ শক্তি ব্যবহার বিধি হয়। বন্ধুরা এই যে হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে আলোচনা করলাম আজকে দ্বিতীয় স্টেপে, মানে দ্বিতীয় অধ্যায়ে, আপনারা নিশ্চয়ই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলেন। যদি না বুঝতে পারেন ভিডিওটা আগে পিছিয়ে দেখে আপনারা অবশ্যই করে বুঝে নিতে পারবেন। 2-4টে সিমটম সহ বললাম,
এছাড়া এই ওষুধগুলো সম্বন্ধে আপনি বিস্তারিত পড়বেন। কমন ওষুধ এগুলো, যার জন্য কমন ওষুধ সম্বন্ধে আলোচনা করলাম। এর আগে আমি 18খানা হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করেছি, আজকে 16খানা হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করলাম। এর পরবর্তী স্টেপে আমি আর কয়েকটা ওষুধ সম্বন্ধে আলোচনা করে এই যে কমন ওষুধের ভিডিওটাকে শেষ করব। বন্ধুরা, নিশ্চয়ই যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। নমস্কার।